টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে ভুয়ো ভোটারের তালিকায় মুখ পুড়ল কাস্তে হাতুড়ি তারার তালিকায় এবার সিপিআইএম পঞ্চায়েত সদস্যের পরিবারের সদস্যের নাম। নির্বিঘ্নে শেষ হল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ দিনে আনন্দে মেতে উঠল পরীক্ষার্থীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভুয়ো ভোটারের তালিকায় এবার সিপিআইএম পঞ্চায়েত সদস্যের পরিবারের সদস্যের নাম। অভিযোগ, গত ৩০ বছর থেকে অসমের শিলচরে বসবাস করছেন ওই পরিবারের ৪ সদস্য, অথচ বছরের পর বছর ভোটার তালিকায় তাদের নাম থেকে গিয়েছে। দলীয় নেত্রীর নির্দেশে ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 18/221 নম্বর বুথের তৃণমূল কর্মীর নজরে আসে এই বিষয়টি। তাঁদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্যরা প্রভাব খাটিয়ে এই কাজ করছেন ভোটের সুবিধার জন্য। কেবল তাই নয়, ভোটার তালিকায় ব্যক্তির নামের 2 এপিক নম্বরও ধরা পড়েছে। কিছু নাম এমনও সামনে এসেছে যারা এই এলাকা ছেড়ে দীর্ঘদিন পুরসভা এলাকায় বসবাস করছেন, এমনকি পঞ্চায়েত এবং পুরসভা 2 জায়গাতেই ভোট দেন। এ বিষয়ে জানার পরেও ভোটের স্বার্থে প্রভাব খাটিয়ে তালিকার নামগুলি তালিকাতে রেখে দিয়েছেন তিনি, এমনটাই দাবি। ভুয়ো ভোটার খুঁজে বের করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী রাজ্য জুড়ে তৃণমূল কর্মীরা নতুন ভোটার তালিকা ধরে কাজ শুরু করেছেন। এদিন বুথ সভাপতি নজরুল ইসলাম জানান, তালিকা হাতে পাওয়ার পরে 1096 জন ভোটারের নাম ধরে স্ক্রুটিনি শুরু হয়। সেখানে অন্যান্য নামের পাশে ধরা পড়ে পঞ্চায়েত সদস্যা কল্যাণী সরকারের পরিবারের সদস্য সাগর চন্দ্র সরকারের নাম। সাগরবাবু দীর্ঘ বছর ধরে জলপাইগুড়ি ছেড়ে আসামে রয়েছেন, অথচ তার নাম ছাড়াও স্ত্রী অঞ্জলি, মেয়ে চুমকি এবং ছেলে রকি সরকারের নাম ভোটার তালিকায় আছে। আবার তালিকাতে ঋতিকা দেবনাথের নামে 2টি এপিক কার্ড রয়েছে। একাধিক মহিলা ভোটার আছেন যাদের বিয়ে হয়ে গেছে, ভোটের সময়ও তারা আসেন না, কিন্তু নাম রেখে দেওয়া হয়েছে। ফায়দা তোলার জন্যই এই কাজ করা হয়েছে বলে দাবি নজরুল ইসলামের। না দেখুন, আমি তো দীর্ঘদিন ধরে এখানে আছি, তো অনেকদিন ধরে দেখে আসতেছি যে এই যে নামগুলো আছে এরা অ্যাকচুয়ালি আসামে থাকে, দীর্ঘদিন ধরে আসামে থাকে। তো বিষয়টা এরকমই ছিল যে যখন আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বললো যে ভুয়ো ভোট, তখন আমরা ভোটার লিস্ট করতে গিয়ে দেখি যে এই ভোটারগুলা দীর্ঘদিন ধরে আসামের মধ্যে, এদের নাকি আসামে কি আছে জানি না, মনে হচ্ছে আসামেও ভোট দিচ্ছে, এখানে এসেও ভোট দিচ্ছে আর কি। এই যে ভুতুরে ভোটের যে গল্পটা, এটা হয়তো এটা লক্ষ্য করার পরে জানতে পারলাম যে এই এরকম 4-5টা ভোট, এই 4-5টা ভোট ঠিক এরকমই হয়ে আছে। হ্যাঁ, পরিবারে থাকে। এখানে কে থাকে? এখানে যে বর্তমানে যে পঞ্চায়েত সদস্য আছে, তার হাজবেন্ড, ওনার দাদা ভাই, এরাই আর কি, এদেরই ফ্যামিলি। কোন দল? সিপিএম এর পঞ্চায়েত। এরা বিজেপি সিপিএম মিলে এটাই করে, ভোটে ভোট দিয়ে এরা ভোটে যেতে। প্রচুর ভোট আছে এরকম। এখন এটা এই একটা যেখানে এখানে 4-4টা আছে, দীর্ঘ 20-25 বছর ধরে এদের এখানে কোনো অস্তিত্ব নেই, অথচ ওখানেও ভোট দিচ্ছে, এখানেও ভোট দিচ্ছে। না, সে সময়টা সেভাবে লক্ষ্য আমরা কোনোটাই করিনি, কিন্তু যখন দলনেত্রী এবং অভিষেক ব্যানার্জি আমাদের নির্দেশ দিলেন যে ভোটার লিস্টে সব এরকম প্রচুর ভুতুরে ভোট, এটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। জননেত্রী এবং যে দিল্লিতে নির্বাচন হলো, যে বিভিন্ন রাজ্যের নির্বাচনগুলো হলো, এতে যে ভুতুরে ভোটের যে বিষয়টা ছিল তাতে লক্ষ্য করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে নির্দেশ দিলেন যে প্রত্যেকটা ভোট পুঙ্খানুপুঙ্খভাবে ভোটার লিস্টটাকে দেখতে হবে, এটা দেখতে গিয়ে আমরা এই জিনিসটা লক্ষ্য করলাম। না, এটা আমরা এখনো বলিনি। পঞ্চায়েতকে কেন বলতে যাবো? উনি তো রানিং পঞ্চায়েত, এভাবেই ওনারা জিতে, বিজেপি সিপিএম এইভাবেই যেতে। প্রচুর ভোট রেকর্ড দেখেন, এই যে ডাবল ভোটে একটা ভোটকে ডাবল করে রাখছে এবং প্রচুর আছে। তো এগুলো আমরা আগে লক্ষ্য অতটা করি নেই, কিন্তু যেহেতু দলনেত্রী এবং দলের সেকেন্ড কমান্ডার অভিষেক ব্যানার্জি বলছে, তারপরেই আমরা এটা লক্ষ্য করলাম। লক্ষ্য করার পর এই বিষয়গুলো, এটা তো গেল আসাম, এছাড়া আপনাদের বুথে আর কি এরকম ভোটার কতজন কি পেয়েছেন? যা দেখলাম তাতে প্রচুর ভোটার দেখি, মিউনিসিপ্যালিটির মধ্যেও আছে এবং এই বুথের মধ্যেও এই ভোটগুলি আছে। এগুলো আমরা সঠিকভাবে চিহ্নিত করে দেখি। এরকম দেখতেছি যে এরা হয়তো মিউনিসিপ্যালিটির এলাকার মধ্যে ভোট দিচ্ছে, এখানেও ভোট দিচ্ছে, এরকম বিষয়টা এরকম দেখা যাচ্ছে। যে এই যে যেমন ইতি সূত্রধর,
ইনি এখানে ওনাকে পাওয়া যাচ্ছে না, উনি হতে পারে এখানকার, ওখানে নাও থাকতে পারে, কিন্তু এরকম কিছু কিছু নাম আছে, সেটা আমরা আরো ভালোভাবে আমাদের যে আছে নেতৃত্বরা আছে সবাই মিলে আলোচনা করে দেখতেছি, এবং এটা যাতে এরকম ধরনের ভূত্রে ভোট না থাকে, যেটা যেখানকার ভোট সেখানেই সেটা হোক, এটাই চাচ্ছি আমরা। ঠিক। অন্যদিকে বুথের ইন্দিরা গান্ধী কলোনির বাসিন্দা পাঁচু দাস বলেন, ৩০ বছর আগে তারা স্পোর্টস কমপ্লেক্স এলাকায় থাকতেন। সেখানেই থাকতেন সাগর চন্দ্র সরকার। পরে সেখান থেকে সব পরিবারকে উচ্ছেদ করা হয়। তারা ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় এসে বসবাস শুরু করলেও সাগর চন্দ্র সরকার পরিবার নিয়ে অসমের শিলচরে চলে যান। কোনোভাবেই তাকে দেখা যায়নি। এলাকায় ৩০ বছরের উপরে হলো। রাজবাড়ি এলাকার থেকে আমাদের এখানে তাড়াইছে। আচ্ছা, এখানে আসছি, প্রায় ৩০ বছর ধরে আসি। আচ্ছা, না, এই এলাকা তো আমার নজরে পড়ে নাই, এখন কি ব্যাপার, এগুলো নামগুলো আসছে কোথার থেকে। এরা অ্যাকচুয়ালি তো আসামে আছে। আচ্ছা, চিনি না। হ্যাঁ হ্যাঁ, এদের আমি মোটামুটি চিনি আর কি। আগে ওরা ছিল তো এই এলাকায়, ধরেন আমি যেখানে কাজ করতাম সেখানে ওরা ছিল এর আগে। আর এদের ভাইয়ের বাড়ি আছে আপনার ওই কি বলে কলোনিটা, পদ্ম কলোনি। আচ্ছা, ওখানেও আসা যাওয়া করতো ভাইয়ের বাড়িতে, দাদার বাড়িতে। আচ্ছা, সেই সূত্রে আমি চিনি। জানেন? কিন্তু বলতে পারবো না, আমি নিজে তো পড়াশোনা জানি না, এর সম্বন্ধে আমারও তখন কালচার থাকে না, তখন নজরে পড়ে না। আসামে থাকে। কত আমরা তো ৩০ বছর ধরে এখানে আছি। এখন ওনারা আসামে প্রায় তার আগের থেকেই আছে এখানে। পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় আছে একথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েতের সদস্যা কল্যাণী সরকার। তিনি বলেন, ঠিক কতদিন ধরে তালিকায় নাম রয়েছে জানা নেই। আসাম থেকে এখানে চলে আসবেন বলেও তারা ঠিক করেন। সেই কারণেই ভোটার তালিকায় নাম তোলা হয়। তবে তৃণমূল যে ভুয়ো ভোটার বলে অভিযোগ তুলছে তা ঠিক নয়, কারণ এখানে কোনোদিন ভোট দিতে আসেননি তারা। সরকারি নির্দেশ অনুসারেই তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় বলে জানা গিয়েছে কল্যাণী সরকারের পক্ষ থেকে। আমি ঠিক ওটা বলতে পারবো না কতদিন ধরে আছে, কিন্তু ওনাদের যে এখানে নামগুলো তোলা হয়েছিল, আমার ভাসুর বলছিল যে ওনারা এখানে জমি বাড়ি সবই এখানে করবেন, আসাম থেকে এখানে চলে আসবেন। হ্যাঁ, তখন বলছিল যে এখানে নাম তুলতে, সেই জন্য নাম তোলা হয়েছিল। কিন্তু ওনারা কিন্তু কোনোদিনই এখানে ভোট দিতে আসেন নাই, ভোট কিন্তু ওনারা আসামেই দেন। হ্যাঁ, নামটা তোলা হয়েছিল, কিন্তু এটা দীর্ঘ কয়েক বছর লেগে গেছে। তারপরে ওনারা পরে একবার সিদ্ধান্ত নিল যে আমরা এখানে আর আসবো না, কিন্তু নামটা আর কাটা হয়নি। কিন্তু ওনারা এখানে কোনোদিন ভোটও দিতে আসেনি। ভোট ওনারা সবসময় ওখানে দিয়েছেন, কোনো সময় ভোটের সময় আসেনি, ভোটও দিতে যাননি ওটা। ও বলে কোনো কিছু নাই, আমাদের তো লুকোচুরি কিছু নাই। যে এটা যদি মনে করে যে এটা সরকারি নির্দেশ অনুযায়ী যদি কেটে দেওয়া হয় তো কেটে দেবে, কোনো অসুবিধা নেই। কারণ ওনারা তো কোনোদিন আজ অব্দি এখানে ভোট দিতে আসেনি। কারণ এটা প্রত্যেকটা পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তো এখানে আজ অব্দি কেউ কমপ্লেন করতে পারবে না যে তারা ওখানেও ভোট দিয়েছে বা এখানেও ভোট দিয়েছে। সেটা সেই সময় বলছিল, তো তোলা হয়েছিল। এখন সরকার নির্দেশ যদি বলা হয় যে এটা নাম কেটে দেওয়া হবে, কেটে দিই, কোনো অসুবিধা নেই আমাদের। বলছে আপনি এখানে না ক্ষমতার অভাবে কিছু হয় না, এটা আমার হাজবেন্ডও জানে, কারণ নামটা তো উনি তুলছিলেন চেষ্টা করে, তো তোলা হয়েছিল। কিন্তু ওটা ক্ষমতার অভাবে কখন বলবেন, যদি ওনারা এখানেও ভোট দিয়ে থাকেন ওখানেও ভোট দিয়ে থাকেন। ও তৃণমূল এটা বলতেই পারে, তৃণমূলটা এটা বলতেই পারে, কিন্তু আমার এখানে এলাকার লোকজন এবং ওরা নিজেরাই সাক্ষী আছে যে আমার ভাসুর বা যা তার ফ্যামিলি কোনোদিনও এখানে এসে ভোট দিয়েছে কিনা, এটা যদি কেউ চ্যালেঞ্জ করলাম আমি, যদি বলতে পারে, এরকম কোনো রেকর্ডই নেই। হ্যাঁ, সরকারি নির্দেশ মতো কাটতেই হবে, কারণ তারা তো এখানে আর আসবেনই না। এবার তৃণমূল কেন অফিস থেকে এটা যদি ওনারা দেখেন ভোটার লিস্ট অনুযায়ী যদি নাম কেটে দেন, আমরা বেশি খুশি হব। ধীমান রায়ের রিপোর্ট। নির্বিঘ্নে শেষ হলো এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে পরীক্ষার্থীরা বেরিয়ে এসে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেন তারা। অন্যান্য দিনের পরীক্ষার মতো এদিনের পরীক্ষাও ভালো হয়েছে বলেই জানালেন পরীক্ষার্থীরা। আবির রঙের পাশাপাশি অনেকেই মোবাইলে সেলফি তুলে স্মৃতিতেও বন্ধ করে রাখলেন। কথা প্রসঙ্গে পরীক্ষার্থীরা জানান, আজই পরীক্ষার শেষ। হোলির সময় পরীক্ষা ছিল, তাই দোল খেলতে পারেননি। তবে আজ আবির নিয়ে এসেছিলেন। পরীক্ষা শেষে একে অপরকে আবির মাখিয়ে দিনটি উপভোগ করলেন। পরীক্ষার মাধ্যমে স্কুল জীবনের শেষ। এই ইউনিফর্ম, ব্যাগ স্মৃতি হিসাবে যত্ন সহকারে রেখে দেবেন তাঁরা।
উল্লেখ্য, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ৩রা মার্চ। সারা রাজ্যের সঙ্গে জলপাইগুড়িতেও নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৫,০০০। চা বাগান, জঙ্গল এলাকাতেও পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়। আজকে জিওগ্রাফি পরীক্ষা ছিল। হ্যাঁ, কেমন হলো পরীক্ষা? খুবই ভালো হয়েছে, কোশ্চেন খুবই ভালো করেছে। কি আশা করছো, কত পার্সেন্টেজ? আমি আশা করেছি ভালোই পার্সেন্টেজ। প্রিপারেশন কেমন ছিল এই পরীক্ষা? প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, ভালোই ছিল। কি আশা করছো রেজাল্ট নিয়ে? কিরকম নম্বর কি হবে? নম্বর আশা তো হচ্ছে ভালোই হবে, দেখা যাক। প্র্যাকটিস করেছি প্রত্যেক পরীক্ষার জন্য, অবশ্যই ভালো নাম্বার আশা করছি। তো পরীক্ষার মাঝখানে খেলা হয়নি আমাদের কারোরই, তো এবারকার সবাই আবির নিয়ে এসে আমরা নিজেদের মতন খেলেছি সবার সাথে। এটা সবচেয়ে বড় উপভোগ, এর মতন ভালো কিছু হয় না। পর থেকে কে কোথায় যাবে তা ঠিক নেই, তার জন্য আজকে সবার সঙ্গে সেলিব্রেশন করছি। এই বিষয়টা আনন্দটা যেমন করলে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, প্রচন্ড ভালো। এর মতন কথা মানে মুখ দিয়ে বলা যাবে না, এত ভালো। স্কুল লাইফ তো আজকে থেকে শেষ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবে, স্কুলের ড্রেস তো আর পরা হবে না। হ্যাঁ, ও এটা স্মৃতি, এটাকে ধুয়ে মুছে একদম আলমারির ওপর। হ্যাঁ, সবচেয়ে ভালো স্মৃতি এই জামাটা, এই ব্যাগটা, বই খাতা, এগুলা কোনোদিন নষ্ট হবে না, এটাই আশা করছি। আর কি পড়া হবে স্কুল ড্রেস? আমার তো মনে হয় না আর পড়া হবে, পরীক্ষা শেষ, আর মনে হয় রেজাল্টের দিন হয়তো পড়া হতে পারে, বা তার বাদে বন্ধুদের সাথে টিফিন খাওয়া নিয়ে আর জামাটা পড়া হবে না। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানে জলপাইগুড়ি পুরসভা। এদিন ডেঙ্গু বিজয় অভিযানের পাশাপাশি স্পেশাল ক্লিনিং ড্রাইভেরও আয়োজন করল জলপাইগুড়ি পুরসভা। ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে শুরু হয়েছে সচেতনতামূলক অভিযান। শহরের বড় পোস্ট অফিস মোড়ের থেকে শুরু হল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র, ওএস তাপস দত্ত সহ পুরকর্মীরা। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, বড় পোস্ট অফিস মোড়ে যে সমস্ত ড্রেন নোংরা অবস্থায় পড়ে রয়েছে সেই সব ড্রেনগুলি অতিরিক্ত লেবার এনে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিযান ডেঙ্গু বিজয় অভিযান বলে জানিয়েছেন তিনি। এদিন থেকেই এই স্পেশাল অভিযান শুরু হলো। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত লেবার এনে ড্রেনগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে পৌরসভা। ডেঙ্গু দমনে বিশেষ নজরদারি দেওয়া হবে বলেও জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে জানানো হয়েছে। দেখুন, আজ আমরা জলপাইগুড়ি শহরে একটা স্পেশাল ড্রাইভে নেমেছি, সেটাকেও আপনি বলতে পারেন ডেঙ্গু বিজয় অভিযান, এবং একই সাথে এটা হচ্ছে স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভ। তার কারণটা হচ্ছে আপনি দেখছেন যে আপনার জলপাইগুড়ির অন্যতম বর্ধিষ্ণু এলাকা পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়ে রয়েছে, যার একদিকে হাইকোর্টের সার্কিট বেঞ্চ, সমস্ত প্রশাসনিক বিল্ডিং, সেইখানে আপনারা দেখুন পাশে জেলা পরিষদ, সেইখানে দাঁড়িয়ে যে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সেখানে প্রচুর পরিমাণ ময়লা জমে যাচ্ছে। আমরা স্পেশাল ম্যান্ডেজ তৈরি করে বাইরের লেবার হায়ার করে আমরা কিন্তু এই অভিযান শুরু করেছি, কারণ আপনি জানেন যে জমা জলেই, শুধু ড্রেনের জল বলে না, জমা পরিষ্কার জলেও কিন্তু এডিস মসকুইটো জন্মায়, এবং যে এডিস মসকুইটো হচ্ছে ডেঙ্গুর মশা, এবং ডেঙ্গুকে তো লাইটলি নিলে হবে না, কারণ ডেঙ্গু থেকে যদি হ্যামারেজিক শক হয় একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পেশাল ড্রাইভ শুরু করলাম। আমরা জলপাইগুড়ি শহরের সমস্ত ড্রেনকে নোংরা মুক্ত রাখবো এবং সমস্ত ড্রেনে জল চলাচল যাতে সঠিকভাবে হয়, এবং এর ফলে কি হবে, বর্ষাকালে যাতে জল না জমে, এমনকি নিচু এলাকাও যাতে জল খানিকক্ষণ দাঁড়ানোর পরেই আবার নেমে যায়, সেই ব্যাপারে আমরা সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করতে বদ্ধপরিকর। এবং এই অভিযান আমাদের এই স্পেশাল ম্যান্ডেজ তৈরি করে আমাদের বিভিন্ন ওয়ার্ডে যে কাজ করার এই অভিযান, এবং হাই ড্রেন ক্লিনিং, এবং আমাদের যে লোকাল লেবার যারা রয়েছে পৌরসভার প্রতিদিন তাদেরকে দিয়ে ছোটো ছোটো ড্রেন ক্লিনিং, এগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে করছি, এবং আজকে তার স্পেশাল ড্রাইভ শুরু হলো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্তের 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। মঙ্গলবার এই রায় দিয়েছেন পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য নিয়ে পক্সো আদালতের সরকারি সহকারী আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ঘটনাটি ময়নাগুড়ির 2015 সালের ঘটনা। একটি অনুষ্ঠানে প্রতিবেশী যুবক ওই নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহ করে। শিশুটির পরিবারকে ঘটনাটি জানানোর পর অভিযুক্তের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়। এরপরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু পরে সে জামিন পেয়ে যায়। এদিন 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ 4 লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে পক্সো আদালতের বিশেষ বিচারক মাননীয় রিন্টু সুর 2015 সালের ময়নাগুড়ির একটা মোকদ্দমার আজকে সাজা ঘোষণা করেছেন। এই মোকদ্দমাটি 2015 সালের। ভিকটিম গার্লের বয়স হচ্ছে সেই সময় 2.5 বছর ছিল। তো ঘটনাটি হচ্ছে মেয়েটির মা, মানে ভিকটিম গার্লের মা এবং তার দিদি সরস্বতী পূজা উপলক্ষে একটা অনুষ্ঠান দেখতে, রাত্রে একটা ফাংশন হয়, সে ফাংশন দেখতে গিয়েছিল এবং সেই ফাংশনে এই আসামি যে সে হচ্ছে এদের প্রতিবেশী এবং এরা পাশাপাশি বসে ফাংশন দেখছিল। ভিকটিম গার্লকে এ ফাংশনের সময় কোলে তুলে নেয় এবং কোলে তুলে নিয়ে বসে ফাংশন দেখে। ফাংশন দেখে বাড়িতে ফিরে আসার পর ভিকটিম গার্ল তার মাকে তার নির্মাঙ্গে প্রচণ্ড ব্যথা অনুভব করছে এই কথা সে জানায় তার মাকে। তার মা তখন তার দেখে যে সেটা ফুলে আছে এবং রক্ত চাকা বেঁধে আছে। তখন সে মা তাকে জিজ্ঞেস করলে সে মাকে খুলে বলে মেয়েটি যে ওই কাকু তাকে কোলে বসিয়ে তার মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছিল, এই কথা বলে। তারপরে সঙ্গে সঙ্গে তারা পরের দিন সকালেই ছেলেটির আসামির বাড়িতে যায়। আসামিরা এদেরকে মারধর করে এবং আসামির দাদা এই ভিকটিম গার্লকে নিয়ে সোজা জলপাইগুড়ি হাসপাতালে চলে আসে এবং জলপাইগুড়ি হাসপাতালে ডাক্তাররা দেখার পরে বলে যে এটা একটা পুলিশ কেস হয়েছে, এটা এখনই থানায় অভিযোগ জানানোর জন্য। তারপরে তারা বাচ্চাটিকে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে ছেড়ে দেয়। তারপরে তার মা ময়নাগুড়ি থানায় একটা অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরে পুলিশ তদন্ত করে এই আসামিকে অ্যারেস্ট করে এবং চার্জশিট দাখিল করে মোকদ্দমায় এবং চার্জ গঠন হওয়ার পরে টোটাল 8 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষে সওয়াল জবাব হওয়ার পরে এই আসামিকে মহামান্য আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড এবং ভিকটিম গার্লকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে আদেশ করেছেন। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো অনুষ্ঠিত হয়, যা মূলত শিবের গাজন উৎসবেরই অঙ্গ। চড়ক পুজো চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এই পুজোর বিশেষ অঙ্গের নাম নীল পুজো। পুজোর আগের দিন চড়ক গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মুঠিতে লম্বা কাঠের তক্তা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এই পুজোর আগে বাড়ি বাড়ি গিয়ে ঢাক বাজিয়ে অর্থ, চাল, ডাল ইত্যাদি সংগ্রহ করেন ভক্তরা। মূল পুজোর দিনেই এই সব জিনিসপত্র, টাকা পয়সা ব্যবহার করা হয়। আজও গ্রাম বাংলার বিভিন্ন জায়গার মানুষেরা এই পুজো অত্যন্ত ভক্তি সহকারে করে থাকেন। তাই শহর বা গ্রামের বিভিন্ন জায়গায় এসে এই সব অর্থ, চাল, ডাল সংগ্রহ করে মূল পুজোর দিন তা কাজে লাগানো হয়। তবে সেই রীতি অনেকটা কমে গেলেও এখনো শহরের বিভিন্ন জায়গাতেও ভক্তদের লক্ষ্য করা যায়। 7 দিন ঘুরবো, এই যে গ্রাম দিয়ে ঘুরে তারপর বৈশাখ মাসের শেষে চৈত্র পুজো কাটা ভরা দিব, মেলা দিব। প্রতি বছর করেছেন? হ্যাঁ, প্রতি বছরে দিই মেলা। এটা কি মূলত কি রোজগারের উপর নাকি আপনাদের পুজো দিকে? 7 দিন ঘুরে যা রোজগার হবে তখন নিজের পয়সা দিয়ে, গোদের পয়সা দিয়ে চড়ক দিতে লাগবে। সারা বছর কি করে? সারা বছর এই যে বাজার ব্যবসা করি। মানে এটা কি অনেকটা শখ? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
ভুয়ো ভোটারের তালিকায় মুখ পুড়ল কাস্তেহাটুরি তারার তালিকায় এবার সিপিআইএম পঞ্চায়েত সদস্যের পরিবারের সদস্যের নাম। নির্বিঘ্নে শেষ হলো এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ দিনে আনন্দে মেতে উঠল পরীক্ষার্থীরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।